রেলের জন্য কিন্তু আমরা ধরে একদম অধ্যায় ভিত্তিক বেসিক থেকে কিন্তু রিজনিং ক্লাস করাচ্ছি। দুটো প্লেলিস্টে আমাদের রিজনিং ভিডিওগুলোকে ভাগ করা আছে। একটাতে মানে তোমাদের নামটা দেওয়া আছে রেলওয়ে রিজনিং অধ্যায় ভিত্তিক ক্লাস, সেটা একটা পার্ট করা আছে, আর রেলওয়ে রিজনিং মক টেস্টটা সেটা আলাদা পার্ট করা আছে। আজকের যে ভিডিওটা সেটা রেলওয়ে রিজনিং মক টেস্টের মধ্যে আসবে। তোমরা সার্চ করো WB এক্সাম পোর্টাল রেলওয়ে রিজনিং, দেখবে তোমাদের সমস্ত ভিডিওগুলো এক এক করে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর এই চ্যানেলের প্লেলিস্টে গেলেও তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট আলাদা, ভিডিওস এগুলো আলাদা আলাদা করে কলাম করা থাকে, ঠিক আছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে সাবস্ক্রিপশান করার পরে পাশে দেখো একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটাকে কিন্তু বাজিয়ে অল নোটিফিকেশান ওই যে অপশান আছে ওটাকে তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমাদের অ্যাকচুয়ালি ফিগার কাউন্টিং চলছিল, কিন্তু ফিগার কাউন্টিংয়ের ক্লাস আমি পরপর না দিয়ে ভাবলাম যেহেতু আজকে বিকেলেই সকালেই তোমাদের ক্লাস দেওয়া হয়েছে, তাই জন্য ভাবলাম ওটা তোমরা একটু রিভাইজ করো, আমি কালকে তোমাদের ফিগার কাউন্টিংয়ের ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। দিলে ওটা কভার আপ হয়ে যাবে এবং একটু বড়ো ক্লাস আসবে। তো আজকে আমি তোমাদের কিন্তু বিবৃতি সিদ্ধান্তের উপর একটা ক্লাস রেখেছি। বিবৃতি সিদ্ধান্ত, বিবৃতি অনুমিতি, মানে এটা মিক্সড আপ ক্লাস আছে, ঠিক আছে। বিবৃতি সিদ্ধান্তের ক্লাস বা অন্যান্য ক্লাস যদি টপিক ওয়াইজ তুমি পেতে চাও, আমার রিজনিং যে প্লেলিস্ট আছে আমি নিচেও দিয়ে রাখছি তোমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি তোমাদের দিয়ে রাখছি, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের পরিবেশের প্রধান উপকরণগুলি রক্ষা করা মানবজাতির স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, এটা বিবৃতি দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার এখানে তোমাদের কিন্তু অনুমিতি জিজ্ঞেস করা হয়েছে, এখানে কিন্তু সিদ্ধান্ত বলেন, অনুমিতি বা অ্যাজামশন, ঠিক আছে। ঠিক আছে, অনুমিতি বা অ্যাজামশন। অনুমিতি বা অ্যাজামশন কি? সেটা হচ্ছে যিনি এই কথাটা বলছেন তার মনের মধ্যে কি চলছে, কোন ধ্যান ধারণা থেকে তিনি এই কথাটা বলছেন, ঠিক আছে। ধরো সাপোজ কেউ বলল যে সমাজে প্রাথমিকভাবে মেয়েদের শিক্ষিত করে তোলাই হচ্ছে মূল কাজ হওয়া উচিত, তার মানে তিনি নারী শিক্ষার দিকে বেশি গুরুত্বপূর্ণ, মানে বেশি গুরুত্ব দিতে চাইছেন, বা তার কাছে নারী শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো অর্থাৎ তার মেন্টালিটিটা তোমাকে এখানে বার করতে হবে। তো ধরো কেউ একজন বলছেন যে আমাদের পরিবেশের প্রধান উপকরণগুলি রক্ষা করা মানবজাতির স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ। অনুমিতি 1 বলছে পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, জল পান করা এবং বস্তুর ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষিত থাকা আমাদের ভালো থাকার মূল ভিত্তি। অ্যাকচুয়ালি এই বাংলাগুলোকে গুগল তোমাদের ট্রান্সলেটরে ফেলা হয় এবং করা হয়, সেই জন্য কী হয় বাংলাগুলো একটু অন্যরকম হয়। তো তোমরা যখন রেলে পরীক্ষা দেবে তখন ওর মূল নির্যাসটা বার করে নেবে, দেখবে ইজি হবে, ঠিক আছে। বলছে সঠিকভাবে শ্বাস নেওয়া, পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়া, বাতাস পরিবেশের উপকরণের মধ্যে পড়ে। স্বাস্থ্যের পক্ষে উপকারী জল পান করা, এটা হওয়া উচিত, মানে শুদ্ধ জল পান করা স্বাস্থ্যের পক্ষে উপকারী, এরকম কিছু লেখা উচিত ছিল। নেক্সট হচ্ছে বস্তুর ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষিত থাকা আমাদের ভালো থাকার মূল ভিত্তি। তো দেখতে পাচ্ছি এখানে পরিবেশের উপকরণগুলো রয়েছে, ঠিক আছে। যেহেতু পরিবেশ উপকরণ রয়েছে তো আমরা একটাকে এখানে ক্লিক আউট করতে পারি, এই কারণে করতে পারি কারণ এখানে অনুভূতি বলেছে তাই, ঠিক আছে, সিদ্ধান্ত বলেনি তাই। নেক্সট হচ্ছে ব্যাপক পরিমাণে গৃহস্থলী শিল্প সংক্রান্ত জীবাশ্ম জ্বালানির দহনের থেকে নির্গত ধোঁয়া এবং সালফার ও অক্সাইডের কারণে বায়ু দূষণ একটি প্রতীয়মান সমস্যা। এটা কেন হবে না, এটাও পরিবেশের কথা বলছে, কিন্তু এটা কেন হবে না, এই কেন হবে না শোনাটা ভীষণ জরুরি, ঠিক আছে। কেন হবে না দেখো, এই কারণে হবে না, তার কারণ হচ্ছে এখানে তোমাদের কোনো একটা নির্দিষ্ট উপকরণের কথা বলেনি, এখানে তোমাদের সব উপকরণের কথা বলেছে, জল বাতাস, ঠিক আছে। অর্থাৎ এয়ার পলিউশন যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওয়াটার পলিউশন ইম্পর্টেন্ট ব্যাপার, অর্থাৎ বায়ুকে ঠিক রাখা, জলকে ঠিক রাখা, সব কিছুকে ঠিক রাখা, মাটিকে ঠিক রাখা, ঠিক আছে, সব কিছুকে ঠিক রাখার কথা বলা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। অর্থাৎ এটা একটা জেনারেলাইজ স্টেটমেন্ট, সাধারণ বিবৃতি বলা হয় একে, যার মধ্যে কোনো এক্স্যাক্ট কোনো একটা ইস্যু নিয়ে কথা বলা হয় না, সেরকম বিবৃতিকে আমরা কি বলি, সাধারণ স্টেটমেন্ট বা জেনারেলাইজড বিবৃতি, ঠিক আছে। এবার জেনারেলাইজড বিবৃতি থাকলে তার অনুমিতি হোক বা সিদ্ধান্ত হোক সেটা জেনারেলাইজড ফর্মেই থাকতে হবে, অর্থাৎ অনুমিতি বা সিদ্ধান্ত কোনোটাতেই কোনো একটা নির্দিষ্ট ব্যাপার নিয়ে কথা বলা যাবে না। এখানে দেখতে পাচ্ছ এখানে একমাত্র বায়ু দূষণ নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে, ওকে, এই জন্য এটা কিন্তু কেটে যাচ্ছে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, কেবলমাত্র অনুমতি 1 তোমাদের এখানে কারেক্ট হবে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা পরেরটা দেখো, আজকাল ডাক্তারেরা রাতের খাবার হিসাবে ভাতের সুপারিশ করেন। তো বলছে গভীর রাতে গ্রহণ করা, আচ্ছা এটাও কিন্তু তোমাদের অনুমান, মানে ওই প্রতর্কই বলেছে, ঠিক আছে। এটাকে কিভাবে বলা যায় দেখো, এটাকে বলা যায় 1 প্রতর্ক, ঠিক আছে। 2 কি বলা যায়, অনুমিতি, 2 কি বলা যায় তোমাদের অনুমিতি। আচ্ছা
গভীর রাতে গ্রহণ করা খাদ্য শরীরে অনেক বেশি টক্সিন তৈরি করে, যেহেতু তা দীর্ঘ সময়ের জন্য হজম না হয়ে শরীরে থেকে যায়। 2 নম্বর বলেছে যে ভাত তাড়াতাড়ি হজম হয়। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ভালো করে বুঝবে, এখানে তোমাদের ভাতের কথা বলেছে, মানে এটা কিন্তু একটা জেনারেলাইজ স্টেটমেন্ট নয়। আগে বিবৃতিকে বুঝতে শিখতে হবে যে কোনটা কী ধরনের বিবৃতি। এখানে একটা নির্দিষ্ট জিনিসের কথা বলা রয়েছে, মানে এটা হচ্ছে একটা জেনারেলাইজ বিবৃতি নয়। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট করে বলেছে এমন একটা বিবৃতি, মানে কোনো একটা পয়েন্টকে এই বিবৃতি নির্দিষ্ট করছে। ঠিক আছে, এবার প্রথমটা দেখো, প্রথমে বলেছে যে রাতে গ্রহণ করা খাদ্য, তার মানে এইটাতে তোমাদের জেনারেলাইজড অনুমান করে দিয়েছে। এটা তোমাদের জেনারেলাইজ বিবৃতি নয়, কিন্তু এখানে অনুমানটা তোমাদের জেনারেলাইজ করেছে, ওই জন্য এটা কেটে যাবে। 2 নম্বরটা বলেছে ভাত তাড়াতাড়ি হজম হয়। এবার এটা যদি সিদ্ধান্ত হতো তাহলে 2 নম্বরটাও কেটে যেত, কিন্তু যেহেতু এটা অনুমান সেই জন্য আমরা 2 নম্বরটাকে রাইট করতে পারি। তো এখানে অ্যান্সার তোমাদের 2 হবে। আবার বলে দিচ্ছি এটা, ঠিক আছে, আমারও মনে হয়েছে আমার বোঝানোটা অতটা ক্লিয়ার হয়নি, তো চলো আরেকবার বুঝিয়ে দিই। ঠিক আছে, কারণ আমি নিজে স্যাটিসফাই হতে পারছি না। আমি ভালো করে বলছি, বোঝো। প্রথমে যে বিবৃতিটা রয়েছে সেটাকে বুঝতে শেখো যে সেটা কি জেনারেলাইজড নাকি সেটা নির্দিষ্ট করে বলেছে এমন একটা বিবৃতি। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নির্দিষ্ট করে বলা রয়েছে এই বিবৃতিটায়, কোনো একটা নির্দিষ্ট ব্যাপারকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, যেমন ভাতের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার 1 নম্বরটা দেখতে পাচ্ছ আবার জেনারেলাইজড ফর্মে অনুমান রয়েছে, খাদ্যের কথা বলা হয়েছে। খাদ্যের মধ্যে তো ভাতও পড়ে, রুটিও পড়ে, তাই না? অনেকে আবার ওট গ্রহণ করে, তো এগুলো সবই খাদ্যের মধ্যে পড়ে, মানে হেভি ফুডের মধ্যে পড়ে এগুলো। ঠিক আছে, যেগুলো অনেকক্ষণ ধরে পেটে থাকে তারপর আস্তে আস্তে হজম হয়, এগুলোর মধ্যে এগুলো সবই পড়ে। তো খাদ্য বলতে তো বা অন্য কিছুও হতে পারে, ঠিক আছে, ফাস্টফুডও হতে পারে, অর্থাৎ খাদ্য বলতে সবই পড়ছে। ফলে এই যে অনুমান, এটা হচ্ছে জেনারেলাইজ ফরম্যাটে রয়েছে, সাধারণ অনুমান এটাকে বলা হয়, যেখানে বিবৃতি সাধারণ নয়, বিবৃতিতে নির্দিষ্ট একটা জিনিসের কথাই বলা হয়েছে। সো আমরা এই অনুমানটাকে ওই জন্য কেটে দেবো, কিন্তু 2 নম্বরটাকে আমরা রাখতে পারবো। কারণ কি? কারণ এখানে ভাতের কথা বলা রয়েছে। এখন 2 নম্বরটাও কেটে যেত যদি সিদ্ধান্ত হতো, ঠিক আছে, 2 নম্বরটাও কেটে যেত যদি সিদ্ধান্ত হতো, কিন্তু যেহেতু অনুমান আমরা এটাকে রাখতে পারি, তো শুধুমাত্র 2 এখানে কিন্তু কারেক্ট হচ্ছে। চলো নেক্সট পরেরটা দেখো, কখনো খেলাধুলো না করে সবসময় কাজ করাটা কি জ্যাককে নির্জীব করে তুলছে? এটা হচ্ছে বিবৃতি এবং যুক্তি, এটাকে বলা হয় স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। ঠিক আছে, আমি তোমাদের বললাম আজকে দুটো শিফটের যে স্টেটমেন্ট এবং আর্গুমেন্ট, স্টেটমেন্ট এবং বিবৃতি এবং স্টেটমেন্ট এবং অনুমিতি পড়েছে, মানে প্রতর্ক বা অ্যাজাম্পশন পড়েছে, সেগুলো সব তোমাদের নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট থেকে বাকি দুটো আলাদা কেন? মানে স্টেটমেন্ট অ্যান্ড, দেখো 3টে তো হয় আমরা জানি মেনলি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন হয়, ঠিক আছে, আর কি হয় আমাদের? স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন হয়, ঠিক আছে, অ্যাজাম্পশন হয়, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন হয়। এই 3টের মধ্যে এই দুটো একটু আলাদা এইটা থেকে। কেন এটা? মনে রাখবে এই দুটোর ক্ষেত্রে স্টেটমেন্টই হচ্ছে ভগবান। এই নিচের দুটোর ক্ষেত্রে স্টেটমেন্টে যদি বাস্তব থেকে আলাদা কিছু লেখা থাকে, যদি লেখা থাকে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, তাও আমরা মেনে নেবো, কিন্তু স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা বাস্তবটাকে নিয়ে চলি। ঠিক আছে, অর্থাৎ স্টেটমেন্ট এবং আর্গুমেন্টের ক্ষেত্রে যে যুক্তিগুলো থাকবে সেগুলো বাস্তবসম্মত কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। এইটা হচ্ছে বাকি দুটোর সাথে এটার পার্থক্য। চলো এবার কী বলছে দেখো, বলছে খেলাধুলো না করে সবসময় কাজ করাটা কি জ্যাককে নির্জীব করে তুলছে? এখানে বলছে হ্যাঁ, যুক্তি দিচ্ছে সুস্থ এবং সর্বাঙ্গীন বৃদ্ধির জন্য শারীরিক বিকাশ সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবে বিবৃতি এবং যুক্তির ক্ষেত্রে কখনোই একটা পড়ে উত্তর দেবে না, সেটা হ্যাঁ হতে পারে বা না হতে পারে, কখনোই উত্তর দেবে না, দুটোকে পড়ে নেবে, কারণ একসাথে দুটোই কারেক্ট হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, একসাথে কিন্তু দুটোই কারেক্ট হতে পারে, একটা অপরটার বিপরীত তাও কারেক্ট হতে পারে। বারবার বলছি, দেখো কী বলছে, কিন্তু যুক্তিপূর্ণ হতে হবে, বাস্তবের সাথে মিল খেতে হবে দুটো যুক্তিকেই। বলছে হ্যাঁ, সুস্থ এবং সর্বাঙ্গীন বৃদ্ধির জন্য শারীরিক বিকাশ সমান গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি সুস্থ এবং সর্বাঙ্গীন বৃদ্ধির জন্য শারীরিক বিকাশ অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট বলছে যে আর শারীরিক বিকাশের কথাটা কোথায় লেখা আছে? নির্জীব, এই কথার মধ্যে দেওয়া আছে। মানুষ নির্জীব কখন হয়? বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে না, এটা হ্যাঁবাচক যুক্তি, এটা নাবাচক যুক্তি। কী বলছে? কাজ করলে টাকা আসে, প্রথম কথা কাজ করলেই টাকা আসে এমন পৃথিবীতে কোথাও লেখা নেই। প্রচুর মানুষ সারাদিন ধরে খাটেন কিন্তু খুব অল্প টাকা ইনকাম করেন, এমন মানুষ আমাদের চারপাশে প্রচুর আছেন। নেক্সট হচ্ছে আনন্দ দেয় এমন যে কোনো কিছু টাকা দিয়ে কেনা যেতে পারে, এটা প্রথম কথা, দ্বিতীয় কথা তোমাদের কারেক্ট নয়, ইনকারেক্ট, কারণ আনন্দ দেয় এমন সব কিছুকে টাকা দিয়ে কেনা যায় না। ঠিক আছে, পৃথিবীতে এমন প্রচুর মানুষ আছেন যারা নিজের সম্পদ, নিজের মানে উপার্জিত অর্থ সব কিছু বিলিয়ে দিয়ে আনন্দ পান। তো যদি বিলিয়ে দিয়ে আনন্দ পাওয়া যায়, যদি মানুষের মধ্যে বিতরণ করে অন্য মানুষকে হেল্প করে আনন্দ পাওয়া যায়, তাহলে সেখানে তো
বিতরণ করে দেওয়া হচ্ছে, নিজেরটা দিয়ে দেওয়া হচ্ছে, তো সেখানে তো টাকা ইনকামের প্রশ্নই নেই, তাহলে আনন্দ কী করে আসে? অতএব সব কিছু যে টাকা দিলেই আনন্দ আসে এমনটা নয়। আর যা তোমরা বড় হয়ে গেছো ব্যাপারটা বোঝো, ঠিক আছে? সুতরাং বাস্তবটাকে নিয়ে চলতে হবে। অতএব না এখানে কিন্তু কেটে যাচ্ছে, হ্যাঁই এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁটা অনেক বেশি এখানে স্ট্রং। তোমাকে দেখতে হবে দুটোর মধ্যে কোনটা বেশি স্ট্রং। এটা স্ট্রং, অনেক বেশি শক্তিশালী এই যুক্তিটা, সেইটা এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। সব আংটি হলো গোল, এটা ভেন ডায়াগ্রামসের উপর দিয়েছে। তো সব আংটি, আমি আংটিকে এ বলেই লিখছি, সব আংটি হলো গোল, গোলকে আমি জি বলে লিখছি। আর বলছে সব গোলই হলো বস্তু, সব গোলই হলো বস্তু, বস্তুকে আমি বি বলে লিখছি। চেষ্টা করবো এভাবেই লেখার, ঠিক আছে? ইংরাজি বাংলা করতে যাবে না, আংটিকে রিং বলে লিখতে যাবে না, গোলকে সার্কেল সি বলে লিখতে যাবে না, বস্তুকে অবজেক্ট ও বলে লিখতে যাবে না। তাহলে কী হয়, যখন তুমি মেলাবে তখন উল্টোপাল্টা হতে পারে, ঠিক আছে? তোমার সুবিধা মতো তুমি নামকরণটা করবে, এখানে নামকরণে কিছু যায় আসে না, তুমি বুঝবে খুব ইজিলি, সেইভাবে নামকরণটাকে করবে। তো সব আংটি হলো বস্তু, দেখতেই পাচ্ছ পুরো আংটিটাই বস্তু সার্কেলের মধ্যে আছে, তো এটা কারেক্ট হলো। নেক্সট হচ্ছে সব বস্তুই হলো আংটি, ঠিক আছে? সব বস্তু আংটি নয়, কারণ বস্তুর পার্ট দেখতে পাচ্ছ, যে পার্টটা আমি ক্রিস ক্রস করে দিচ্ছি এই পার্টটা আংটি সার্কেলের মধ্যে নেই, সেটা তোমাদের ইনকারেক্ট হলো। তাকে অ্যান্সার এখানে কী হবে তোমাদের? হ্যাঁ, এই যে এখানে আছে, শুধুমাত্র সিদ্ধান্ত 1 হচ্ছে এখানে কারেক্ট, এটা তোমাদের উত্তর হবে। ভেন ডায়াগ্রাম আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে? ভেন ডায়াগ্রামসের জটিল জটিল তোমাদের অ্যাপ্লিকেশান আছে, সেগুলো আমি তোমাদের করিয়েছিলাম। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের সরি বলছি, কারণ সবগুলো আমি তোমাদের বাংলায় পাইনি, যে যে শিফটটি ইংরাজি ছিল সেটাই আমি তোমাদের রেখেছি, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর দ্বিতীয় কথা, ইংরাজি বাংলা নিয়ে এখন দ্বন্দ্ব করতে যেও না, সামনে পরীক্ষা আছে। আমি যা বুঝিয়ে দিচ্ছি সেটা ভালো করে বোঝো এবং প্র্যাকটিসটা করো, কারণ ইম্পর্ট্যান্ট হচ্ছে ফোকাস। অর্জুন না মানে যুধিষ্ঠির না হয়ে এখন অর্জুন হও, ঠিক আছে? সারা দিকে নজর না দিয়ে শুধুমাত্র পাখির চোখ করো, যে যেন তেন প্রকারের না, আমাকে ব্যাপারটা থেকে নির্যাসটা নিতে হবে, নিয়ে পরীক্ষার সময় সেই ব্যাপারটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা খুব ভালো প্রশ্ন, ওই জন্য আমি ডিরেক্ট তুলে দিয়েছি। বলেছে নিতা হ্যাজ বল অফ 3 কালার্স। এটা ইজি প্রশ্ন, একটা 5-এর ছাত্রও এখান থেকে মানে বের করতে পারবে। আর তোমরা তো গ্র্যাজুয়েট পাস করেছো অবশ্যই, ডেফিনেটলি, ফলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। নিতা হ্যাজ, নিতার আছে বলস অফ 3 কালার্স, 3টে কালারের বল আছে নিতার কাছে। তো নিতার কাছে 3টে কালারের বল আছে, ঠিক আছে? ক্যান উই সে হাউ মেনি ইয়েলো বলস আর দেয়ার? আমরা কি বলতে পারি যে কতগুলো হলুদ বল সেখানে আছে? বলো এটা কি করে ইংরাজি হলো? ঠিক আছে, তাও আমি জানি তোমরা অনেকে কমেন্টে বলবে স্যার ইংরাজি না বাংলা করুন, এর মধ্যে কোনো ইংরাজি নেই। তো ইংরাজি ওয়ার্ড দেখে যদি ভয় পেয়ে যাও, ঠিক আছে, তাহলে ইংরাজিতে সাইন করাটা ছেড়ে দাও, আমার মতে বলে বাংলায় সাইন করো, ঠিক আছে? চলো, স্টেটসম্যান কি বলছে? দেয়ার আর 6 বল, সেখানে 6টা বল আছে। সেখানে কি আছে? সেখানে 6টা বল আছে। দেয়ার আর 6 বল মানে কি? সেখানে 6টা বল আছে। তো একটা থলে আছে, সাপোজ ধরো থলের মধ্যে 6টা বল আছে, ঠিক আছে? নেক্সট কি বলছে? 1/3 অফ দ্য বল আর ব্লু। এই বলগুলোর মধ্যে 1/3 বল, এই যে 6টা বল বললাম তাদের 1/3 হচ্ছে তোমাদের নীল, ঠিক আছে? আমি তোমাদের এখানে বাংলা লিখেও দিচ্ছি। আচ্ছা, তারপর কি বলছে? হাফ অফ দ্য বলস আর রেড, আর হাফ বল হচ্ছে তোমাদের রেড, ঠিক আছে? হাফ বল হচ্ছে তোমাদের রেড, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? হাফ বল হচ্ছে তোমাদের রেড। আচ্ছা, এইখানে যে প্রশ্নটা করেছে যে কটা ইয়েলো বল আছে, তার মানে তোমাদের বুঝতে হবে এই ব্যাগটার মধ্যে ইয়েলো বল আছে, ঠিক আছে? আমরা কি বলতে পারি কটা ইয়েলো বল আছে? তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো, টোটাল 6টা আছে, ঠিক আছে? তার মধ্যে হাফ হচ্ছে রেড, অর্থাৎ তোমাদের 3টে হচ্ছে রেড, আর 6-এর মধ্যে 1/3 হচ্ছে তোমাদের এটা রেড, আর 1/3 মানে তোমাদের 2, এটা হচ্ছে তোমাদের ব্লু। তাহলে 3 আর 2 5 হয়েই গেল। তাহলে বাকিটা আমাদের কি থাকবে? ইয়েলো থাকবে 1, ঠিক আছে? তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? স্টেটমেন্ট 1 2 3 তিনটি এখানে টুগেদার নেসেসারি, ঠিক আছে? এবার তোমরা বলবে স্যার এখানে তো কোথাও বলা নেই যে বাকিটা হচ্ছে ইয়েলো, তাহলে বাকিটা তো অন্য কালারেরও হতে পারে। তোমাদের মনে এই প্রশ্ন এসছে, আমি জানি এই প্রশ্নটা আমার মনেও এসছে, কিন্তু আমি যখন রেলের উত্তর দেখলাম তখন দেখলাম স্টেটমেন্ট 1 2 3 টুগেদার নেসেসারি, এটা ওরা অ্যান্সার করেছে, ঠিক আছে? এটা ওরা অ্যান্সার করেছে এই যুক্তিতেই, যে যুক্তি আমি এখানে ফলিয়েছি এই যুক্তিতেই ওরা বলেছে যে বাকিগুলো হচ্ছে তোমাদের হলুদ, ঠিক আছে? এই যুক্তিতেই ওরা বলেছে। এখন দেখো রেল যেটা করছে সেটা হচ্ছে যে এই যে কোশ্চেন্সটা এখানে দিচ্ছে, ওরা এই কোশ্চেনের মধ্যে যখন ইয়েলো বল দিচ্ছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে ওই থলের মধ্যে ইয়েলো বল আছে, অর্থাৎ 3টে কালারের মধ্যে একটা কালার ইয়েলো ডেফিনেটলি, নাহলে এই প্রশ্নটাই ওরা করবে না। এই যুক্তিতে রেল এখানে কিন্তু 1 2 3 অ্যান্সার করছে। যদি এই যুক্তি কেউ না মানো তাহলে রিয়েলি বলা উচিত ছিল যে বাকিগুলো হচ্ছে তোমাদের ইয়েলো বল, এটা বলে দেওয়া উচিত ছিল, কারণ বাকিগুলো অন্য যে কোনো বল হতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এখানে রেলের অনুযায়ী এখানে 4 নম্বরটা অর্থাৎ 1 2 3 সবকটাই এখানে নিতে হবে, এমনটাই এখানে অ্যান্সার হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন,
ঠিক আছে, অর্থাৎ ডাটা মানে তথ্য পর্যাপ্ততা। তথ্য পর্যাপ্ততা মানে কি, অর্থাৎ একটা কোশ্চেন্স করবে এবং সেই প্রশ্নের উত্তর কোন কোন তথ্য বা কোন দুটি বা কোন তিনটি তথ্যের ওপর বেস করে দেওয়া যায় সেটা তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এখানে যেমন দেখো তিনটে তথ্য দেওয়া ছিল, তো তিনটে তথ্যই কি একসাথে লাগছে, নাকি প্রথমটা শুধু লাগছে, নাকি প্রথম দুটো লাগছে, এইভাবে তোমাদের অপশানগুলো দেওয়া থাকে। এই দেখো বলা আছে যেমন স্টেটমেন্ট 1 2 3 তিনটেই দরকার উত্তর দেওয়ার জন্য, আমি তো এখানে দেখলাম তিনটেই আমার দরকার পড়ছে। ঠিক আছে, এক তো কতগুলো বল আছে দরকার পড়ছে, তার মধ্যে কতগুলো অন্য কালারের আর কতগুলো আরেকটা কালারের, সেই দুটো আমাদের তিনটেই দরকার পড়ছে। এখানে যেমন বলা আছে যেমন 1 আর 2 টুগেদার নেসেসারি, তো বুঝতেই পারছো যে এটাকে বলা হয় তথ্য পর্যাপ্ততা। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। অ্যান্সার এখানে তোমাদের হবে 1 2 3 তিনটেই এখানে লাগছে। পরেরটায় চলো। আচ্ছা, একজন আমাকে কমেন্টে এই প্রশ্ন করেছেন যে স্যার আপনি আগে অনেক বড় বড় ক্লাস দিতেন, এখন কেন অল্প ছোটো ছোটো ক্লাস দিচ্ছেন? দেখো, প্রথম কথা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসের ডিউরেশন ইজ নট ইম্পর্টেন্ট। ক্লাসের ডিউরেশন ইজ নট ইম্পর্টেন্ট। আমি এখন অনেক ইউটিউব চ্যানেল জানি যারা 2 ঘন্টার ক্লাসে 40 মিনিট বা 50 মিনিট বক বক করেন, তারপর তারা ওই সামান্যটুকুই দেন, অর্থাৎ যেটা 15 মিনিটের হয়ে যায় সেটা তারা 2 ঘন্টায় দেন। এটার একটা ম্যাথমেটিক্যাল আমি হিসেব বলি, সেটা হচ্ছে যত তুমি বড় ভিডিও দেবে তত তোমার ভিউ কাউন্ট বেশি হয়। ঠিক আছে, এর ফলে কী হয়, তোমাদের ইউটিউব থেকে একটা প্রফিট আসে। ঠিক আছে, এটা ব্যাপার। তো প্রথম কথা, আমার সেই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, এটা হচ্ছে ফার্স্ট কারণ। ওই জন্য আমি ভিডিওগুলো বড় করি না, ছোটো ভিডিওতে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। তবে প্রয়োজন পড়লে ভিডিও ডেফিনেটলি বড় করি, কারণ আমার 50 মিনিটের যোগ্যতার ক্লাসও আছে। ঠিক আছে, সেখানে প্রয়োজন পড়েছে দিয়েছি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন কেন দিতে পারছি না এই পার্টিকুলার টাইমে, সেটা হচ্ছে আমি অসুস্থ এবং গলা প্রচণ্ড ব্যথা, যার ফলে আমি খুব বেশিক্ষণ ধরে কথা বলতে পারছি না। ঠিক আছে, ওই জন্যই আমি তোমাদের ক্লাসটা একটু ছোটো ছোটো রাখছি, সো ডোন্ট মাইন্ড। দেখো কী বলছে, সাম পার্কস আর সার্কেলস। ঠিক আছে, তো চলো, সাম পার্কস আর সার্কেলস লেখা যাক। সাম সার্কেলস আর ক্রস রোডস। কিছু সার্কেল হলো ক্রস রোড। এখন দেখো, এখানে যদি আমি সি দেই তাহলে গুলি যেতে পারে যে কোনটা সার্কেল কোনটা ক্রস রোড। তো আমি কি করব, আমি এটাকে সি আর বলে লিখে দেবো। ঠিক আছে, মানে এখানে 4টে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পার্ক, 2 হচ্ছে সার্কেল, 3 হচ্ছে, সরি 4টে না 3টে আছে ক্রস রোড। ঠিক আছে, এবার এই আমাদের ভেন ডায়াগ্রাম আসবে। তো বলো যে অল ক্রস রোডস আর সার্কেল, সব ক্রস রোড হলো সার্কেল। দেখো, এই সার্কেলের সার্কেল হচ্ছে এইটা, ঠিক আছে, আর ক্রস রোড হচ্ছে তার পাশেরটা। দেখতে পাচ্ছ কিছু ক্রস রোড সার্কেল হচ্ছে বা কিছু সার্কেল ক্রস রোড হচ্ছে, কিন্তু সবটা কিন্তু কোনোটাই সবটা নিচ্ছে না। এটা প্রথম কথা কেটে গেল। নেক্সট হচ্ছে অল ক্রস রোডস আর পার্ক। ক্রস রোড এবং পার্কের মধ্যে কোনো রিলেশনই নেই, যখন রিলেশন নেই তখন এটাও কেটে গেল। তো অ্যান্সার এখানে কী হবে, নাইদার ওয়ান নর টু, নাইদার ওয়ান নট টু। ঠিক আছে, দুটো এখানে কোনোটাই এখানে ঠিক নয়। আচ্ছা, নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, অল গিফটস আর ডল। সব গিফট হলো ডল। ওকে, নেক্সট বলছে অল ডলস আর টয়েস। সব ডল হলো টয়েস। অল গিফটস আর টয়েস, সব গিফট হলো টয়। দেখো, গিফট অবশ্যই টয়ের মধ্যে আছে, পুরো টয়েস সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছ গিফট আছে, তো এটা কারেক্ট। নেক্সট হচ্ছে সাম টয়েস আর গিফট। ডেফিনেটলি টয়েসের কিছু পার্ট গিফট দখল করে আছে, পুরো পার্টটা নয়, কিন্তু কিছু পার্ট গিফট দখল করে আছে, ফলে এটাও কারেক্ট। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, বোথ 1 and 2 ফলোস। ঠিক আছে, বোথ 1 and 2 ফলোস। এগুলো সবই বিগত বছরের রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন, জাস্ট তুলে দিয়েছি তোমাদের, ফরম্যাট দেখেও বুঝতে পারছো, জাস্ট পিডিএফ থেকে ডিরেক্টলি তুলে দেওয়া। আচ্ছা, নেক্সট হলো পরের প্রশ্ন। এটাও দেখো খুব ইজি প্রশ্ন, ঘাবড়াবে না ইংরাজি দেখে। ফার্স্ট অফ অল ইংরাজিকে দেখে ঘাবড়ানোটা বন্ধ করো। ঠিক আছে, মিল্কা ইজ দ্য নিস অফ লালি, মানে মিল্কা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, মিল বলে লিখছি, মিল্কা হলো লালির ভাইজি। ঠিক আছে, নিজ মানে কি, আমরা ভাইজি বা বোনজি বলি, এটা বোনজিও হতে পারে। ঠিক আছে, ভাইজি বা বোনজি, কারণ ইংরাজিতে ভাইজি বা বোনজি উভয়কেই নিস নেওয়া হয়। ঠিক আছে, তাহলে বলছে বেসড অন দ্য বিলো স্টেটমেন্ট, অর্থাৎ নিচে যে দুটো স্টেটমেন্ট রয়েছে তাহলে কোনটা লালির প্রেজেন্ট এজ, লালির প্রেজেন্ট বয়স কোনটা, অর্থাৎ লালির বর্তমান বয়স কোনটা, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। লালির বর্তমান, বাংলা তোমাদের লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বয়স কি, সো বাংলা নেই, এটা বলবে না। লালির বর্তমান বয়স কি, এই তোমাদের প্রশ্ন দিয়েছে, এই ইনফরমেশান দিয়েছে, আর নিচে দুটো স্টেটমেন্ট আছে, তার উপর বেস করে এইটা তোমাকে বার করতে বলেছে। বলেছে দেয়ার মিন এজেস ইজ 28। মিন এজ মানে কি, গড়, মিন মানে কি গড়, গড় বয়স। ঠিক আছে, তাদের গড় বয়স হচ্ছে 28 দুজনেরই। ডেফিনেটলি গড় বয়স মিনিমাম তো একজনের তো হয় না,
দুজনের মিনিমাম হতে হবে। অর্থাৎ লালি এবং মিল্কা দুজনের গড় বয়স কত? 28। এবার তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো এটা দিয়ে কিছুই বার করা যাবে না, লালির বর্তমান বয়স কী করে বের করবে এখান থেকে। নেক্সট বলছে লালি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1976। লালি ইজ বর্ন ইন দ্য ইয়ার 1976, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলছে দেখো, বলছে যে স্টেটমেন্ট 2 ইজ অ্যালোন সাফিসিয়েন্ট। তোমাদের বলেছে লালির প্রেজেন্ট এজ তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো প্রেজেন্ট এজ বার করা মানে কি, বর্তমান বয়স মানে কি, এখন কত বছর, সরি আমি এখানে অপশানগুলো তুলে দিতে ভুলে গেছি, সরি। বর্তমান বয়স আমাকে বিচার করতে হবে বর্তমান সালের ওপর বেস করে, তো এখন 2020 আছে, ঠিক আছে। আর লালি যদি 1976-এ জন্মগ্রহণ করে তাহলে ইজলি আমি এখান থেকে পেয়ে যাবো লালির বয়স, তো তার মানে বুঝতে পারছো যে 2 নম্বরটা ওই কারণেই এখানে বলেছে সাফিসিয়েন্ট। অর্থাৎ কোন কোন দুটো তথ্যের ওপর বেস করে আমি উত্তরটা দিতে পারি যে লালির বর্তমান বয়স কী, সেই অপশানটাই তোমার এখানে উত্তর হবে। ভালো করে বোঝো, লালির বর্তমান বয়স কী, ঠিক আছে। তোমাকে বলেছে যে লালি এত সালে জন্মগ্রহণ করেছে, তাহলে সেখান থেকে লালির বর্তমান বয়স আমরা বের করতে পারি। লালির বর্তমান বয়স 2020-তে কত হবে ইজিলি আমরা বের করতে পারবো। ওই জন্য এখানে স্টেটমেন্ট 2 এখানে অ্যালোন সাফিসিয়েন্ট বলেছে, ঠিক আছে। অবশ্যই প্রথমটা দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে তথ্য পর্যাপ্ততার মধ্যেই পড়ে। নেক্সট হলো পরেরটাতে, এটাও ভেন ডায়াগ্রামসের উপর দিয়েছে স্টেটমেন্ট কনক্লুশন। অল পিঙ্ক আর ফ্লাওয়ার, সকল গোলাপি হচ্ছে ফুল, অল পিঙ্ক আর ফ্লাওয়ার। নেক্সট হচ্ছে অল ফ্লাওয়ার আর ফ্র্যাগমেন্টস, অল ফ্লাওয়ার আর ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্টকে FG বলে লেখো, সুবিধা হবে ডিনোট করতে। সাম ফ্লাওয়ার্স আর পিঙ্ক, তো কিছু ফ্লাওয়ার পিঙ্ক, ডেফিনেটলি ফ্লাওয়ারে কিছু পার্ট পিঙ্ক দখল করে আছে, কারেক্ট হলো, ঠিক আছে। সাম ফ্র্যাগমেন্টস আর ফ্লাওয়ার, কিছু ফ্র্যাগমেন্ট হচ্ছে ফ্লাওয়ার, ইয়েস, পুরো ফ্র্যাগমেন্টের মধ্যেই ফ্লাওয়ার আছে। দেখো তোমার বাড়িতে বিছানা আছে, তো তোমার বাড়ির কিছু পার্ট তো বিছানা দখল করে রেখেছে, ঠিক আছে। তো সেমটা বলেছে, ধরো ফ্র্যাগমেন্ট হচ্ছে তোমার বাড়ি আর ফ্লাওয়ার হচ্ছে তোমার বিছানাটা, তাহলে তোমার বাড়ির কিছু পার্ট তো বিছানা দখল করে গেছে, সেটাই বলছে কিছু ফ্র্যাগমেন্ট হলো ফ্লাওয়ার, এটাও কারেক্ট। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, অল কনক্লুশন আর কারেক্ট। চলো পরেরটাতে, বলছে স্টেটমেন্ট বলছে এবং অ্যাজাম্পশান দিয়েছে, বলছে চিলড্রেন, শিশুরা বিলো 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশুরা, ঠিক আছে, 5 বছরের কম বয়সী শিশুরা শুড নট বি গিভেন এনি রাইটিং হোমওয়ার্ক, বাড়িতে লেখা কাজ দেওয়া উচিত নয়। মানে এখানে বলা হচ্ছে শিশুদের, ঠিক আছে, শিশুদের, আমি তো সেই গুগল ট্রান্সলেটের মতো বাংলা করছি, শিশুদের বাড়িতে লেখা কাজ দেওয়া উচিত নয়। পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে উচিত নয়, ঠিক আছে, উচিত নয়, এই তোমাদের স্টেটমেন্ট বলা আছে। অ্যাজাম্পশান 1 কি বলছে লিখে দিচ্ছি আমি এখানে তোমাদের, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, কিন্তু আমার মতে বলে একটু ইংরেজি প্র্যাকটিস করাটা ভালো কিন্তু, ঠিক আছে। দেয়ার হ্যান্ডস আর ইয়েট টু ফর্ম কোঅর্ডিনেশন টু হোল্ড পেন্সিল অর রাইটিং মেটেরিয়াল ফর লং, মানে কি অনেক সময়ের জন্য পেন বা পেন্সিল ধরতে তাদের এখনও অভ্যাস প্রয়োজন। আচ্ছা, এরও আমি অপশানটা তুলে দিতে ভুলে গেছি, রিয়েলি সরি, প্রত্যেকবার অপশানটা মুছছি, মাঝে মাঝে একটু ভুলে যাচ্ছি, সরি, ঠিক আছে, 1 নম্বর দাগ, ঠিক আছে, তোমরা ব্যাপারটা বোঝো। আচ্ছা 2 নম্বরটা কী বলেছে দেখো, 2 নম্বরটা আমি তোমাদের এই কালি দিয়ে লিখি, ঠিক আছে। 2 নম্বরটা কী বলেছে দেখো, এটা 2 নম্বর তোমাদের বলেছে যে দে আর ভেরি ইয়ং টু ইন্ট্রোডিউস টু রাইটিং স্কিল, মানে তারা যথেষ্ট ছোট লেখা কাজের জন্য, ঠিক আছে, লেখা মানে লিখে পড়া, ঠিক আছে, লেখা কাজের জন্য তারা এখনও অনেক ছোট, কাজের জন্য, ঠিক আছে, তারা এখনও, এখানে এই যে ভেরি ইয়ং এটা মানে এখনও ছোট, ইয়ং মানে এখানে যুবক তা হবে না কিন্তু, লেখা কাজের জন্য তারা এখনও অনেক ছোট, ঠিক আছে, এখনও, আচ্ছা এখনও কথাটা দেওয়া নেই এখানে, স্টিল বা ইয়েট এসব কিছু দেওয়া নেই, তারা অনেক ছোট, এটা লিখে দিই, ঠিক আছে, অনেক ছোট, এই তোমাদের মিনিং দাঁড়াচ্ছে। তো বলো কোনটা হবে, 5 বছরের কম বয়সী শিশুদের বাড়িতে লেখা কাজ দেওয়া উচিত নয়,
এখানে তো 2 নম্বরটা কারেক্ট করেছে, দেখি 2 নম্বরটা কারেক্ট হয় কিনা, কারণ রেলে অনেক সময় কী হয় তোমাদের ভুলভাল জিনিস দেওয়া হয়, ঠিক আছে, অনেক সময় অনেক উত্তর ভুল আছে। সো 5 বছরের কম বয়সী শিশুদের বাড়িতে লেখা কাজ দেওয়া উচিত নয়। নেক্সট বলছে অনেক সময়ের পেন বা পেন্সিল ধরতে তাদের এখনও কিন্তু কী হয়েছে, এটা অনেক সময়ের জন্য বললে ভালো হয়, ঠিক আছে, জাস্ট মিনিট, দেখো আমি এটা জন্য করে দিই, কারণ সেই গুগল ট্রান্সলেটের মতো বাংলা লাগছে। অনেক সময়ের জন্য অর্থাৎ বেশিক্ষণ ধরে যদি তাদের পেন বা পেন্সিল ধরতে হয় তাহলে এখনও তাদের অভ্যাস পড়ছে। এই যে কোঅর্ডিনেশন, এটা মানে হচ্ছে আঙুলে কীভাবে ধরবো আমি পেন বা পেন্সিল, একটা বাচ্চাকে যদি তুমি লিখতে দাও পেন বা পেন্সিল, তাহলে কী করে, সে ধরতে পারে না ঠিক করে, তো সেইটাই বলছে এখানে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলছে যে বোথ 1 and 2 ইমপ্লিসিট অ্যাজাম্পশান বলেছে। দেখো কোনো ব্যক্তি যখন এই কথাটা বলছে, ঠিক আছে, কোনো ব্যক্তি যখন এই কথাটা বলছে সে তখন কেন কথাটা বলছে, যে চিলড্রেন বিলো 5 এজ মানে ছোট শিশুদের কথা বলছে, ঠিক আছে। দেয়ার হ্যান্ডস আর ইয়েট টু ফর্ম কোঅর্ডিনেশন টু হোল্ড পেন পেন্সিল রাইটিং ইজ ফর লং। আচ্ছা, নেক্সট বলছে যে দে আর ভেরি ইয়ং টু ইন্ট্রোডিউস টু দ্য রাইটিং স্কিল। এখন দেখো প্রথমটা কেন হবে না, এটা 2 করেছে ঠিকই করেছে, ঠিক আছে, প্রথমটা কেন হবে না, দেখো এখানে এই ফর লং কথাটা লেখা আছে, তাই এই যে অনেক সময়ের জন্য এই কথাটা লেখা আছে, তাই এই জন্যই প্রথম বিবৃতিটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। কেন হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ স্টেটমেন্ট হচ্ছে জেনারেলাইজড, স্টেটমেন্টে কতক্ষণ ধরে তার পড়া বা কতক্ষণ ধরে তার বাড়ির কাজ সেটা বলেনি, এখানে বলেছে এনি, কম সময়ের জন্য হতে পারে, বেশি সময়ের জন্য হতে পারে। এনি মানে কি, এনি মানে কি, এই যে 5 বছরের কম বয়সী শিশুদের বাড়িতে লেখা কাজ দেওয়া উচিত নয়। লেখা কাজ মানে কি, কম টাইমের লেখা কাজ হতে পারে, বেশি টাইমের লেখা কাজ হতে পারে, ঠিক আছে, অর্থাৎ এটা একটা জেনারেলাইজড স্টেটমেন্ট। জেনারেলাইজড স্টেটমেন্টকে তুমি জেনারেলাইজড অ্যাজাম্পশানের মধ্যে ফেলতে পারো, ঠিক আছে, সেটাকে তুমি নির্দিষ্ট করছে এমন অ্যাজাম্পশানের মধ্যে ফেলতে পারবে না। এখানে লং টাইমের রাইটিং স্কিলের কথা বলছে, মানে এখানে শর্ট টাইমের রাইটিং স্কিলকে এখানে অ্যালাউ করছে, ঠিক আছে, কিন্তু স্টেটমেন্টে কিন্তু শর্ট আর লংয়ের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন করেনি। শর্ট টাইমের রাইটিং ওয়ার্ক হোমওয়ার্ক বা লং টাইমের রাইটিং হোমওয়ার্কের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন বা পার্থক্য করেনি, বলেছে অল টাইপের রাইটিং ওয়ার্ক। এনি মানে কি, অল টাইপ, ঠিক আছে। তো এই জন্য এখানে ফার্স্টটা কেটে যাচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত অ্যাজাম্পশানগুলো, ঠিক আছে। আচ্ছা, দে আর ভেরি ইয়ং টু বি ইন্ট্রোডিউসড টু রাইটিং স্কিলস মানে কি, লেখা কাজের জন্য তারা এখন অনেক ছোটো। ইয়েস, এত কম বয়সী শিশুদের যদি লেখা কাজ দাও তাহলে প্রবলেম হতে পারে, ওই জন্য এখানে এনি রাইটিং স্কিলের কথা বলেছে, ওই জন্য এখানে কিন্তু 2 নম্বরটা কারেক্ট হচ্ছে, এখানে ঠিকই করেছে, 2 নম্বরটা কারেক্ট করেছে, যথেষ্ট যুক্তিপূর্ণভাবেই করা হয়েছে, ঠিক আছে। নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা, আজকে আর আমাদের নেই, এই হচ্ছে আমাদের টোটাল 10টা আমি রেখেছিলাম আজকে, ঠিক আছে। নেক্সট দিন চেষ্টা করবো আরও বেশি করে পড়ার, কারণ আগের থেকে আমার শরীর অনেক অনেক ইমপ্রুভড, ঠিক আছে। সো অনেক ক্লাস তোমাদের দিতে পারছি। কালকে একটু উইক ছিলাম বলে আমি কালকে ক্লাস দিতে পারিনি, কালকে রিজনিং ক্লাসটা আজকে সকালে এসেছিলো। সো যদি আবার কালকে অসুবিধা হয় তো দিতে পারবো না, বাট যখন আমি ঠিক থাকছি তোমাদের চেষ্টা করছি যত সম্ভব ক্লাস দেওয়ার, যাতে ক্লাস মিস না যায়, কারণ সামনে পরীক্ষা আছে। সো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিচে PDF আছে, ডাউনলোড করে নাও, প্র্যাকটিস করতে থাকো। আর তোমার যদি অন্য কোনো যুক্তি মনে হয় তুমি কমেন্টে লিখতে পারো। আর প্লিজ লেখার আগে আমি যেটা বলেছি সেটা একবার ভালো করে ভেবে নাও, কারণ আমি যা বলি তার ভেতরেও অনেক মিনিং থাকে, সেগুলোকেও আরেকবার বুঝতে হয়। বোঝার পরেই কিন্তু তুমি কমেন্টে লেখো, এমনিও লিখতে পারো, আমি কনফিউশন তোমাদের দূর করবো। ওকে, থ্যাংক ইউ।